পরিবারের কন্যা সন্তানের জন্য দারুণ সুখবর। এখন থেকে কন্যারা তাদের পৈতৃক কিংবা ওয়ারিশান সম্পত্তির অংশ পুরোটাই পাবেন। অর্থাৎ আগে যেমন করে কন্যা সন্তান একটি পরিবারে যদি শুধুমাত্র থাকতো, সেক্ষেত্রে ওই কন্যা সন্তান যদি একজন হতো তাহলে তিনি পরিবারের যে মোট সম্পত্তি ছিল সেই সম্পত্তির অর্ধেক অংশ পেতেন। আবার যদি একত্রে কন্যা সন্তান শুধুমাত্র ২-৩ জন থাকতো, তাহলে ওই পরিবারের মোট যে সম্পত্তি, সেই সম্পত্তির ৩ ভাগের ২ ভাগ এই কন্যা সন্তানরা পেতেন এবং সকলে এই ২ ভাগ সমান ভাগে ভাগ করে নিতে পারতেন। এবং যদি কোনো ক্ষেত্রে কন্যা সন্তানের সঙ্গে পুত্র সন্তান থাকতো, অর্থাৎ এক বা একাধিক পুত্র সন্তান বা এক বা একাধিক কন্যা সন্তান একত্রে থাকতো, তাহলে এখানে পুত্র এবং কন্যাদ্বয়কে ২ টি পক্ষ হিসাব করে পুত্রদেরকে সম্পত্তির ৩ ভাগের ২ ভাগ এবং কন্যাদেরকে ১ ভাগ দেয়া হতো এবং এই ১ ভাগ কন্যারা একত্রে থাকলে সমান ভাগে ভাগ করে নিতে পারতেন, একজন থাকলে পুরোটাই পেতেন। এবং যদি কোনো ক্ষেত্রে দেখা যেত যে কন্যা সন্তান পিতা কিংবা মাতা মৃত্যুবরণ করার আগেই, অর্থাৎ সম্পত্তি ওয়ারিশান পাওয়ার কিন্তু নিয়ম রয়েছে। যেমন যে ব্যক্তি সম্পত্তির মালিক তার যদি কন্যা সন্তানরা তার জীবিত থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন এবং তার যদি নাতি পুতিও রেখে যান, অর্থাৎ কন্যা সন্তানের ছেলে মেয়েও থাকে, তাহলেও এই কন্যা সন্তানের যে নাতি ছেলে মেয়ে বা এই মূল মালিকের নাতি পুতিরা থাকতো, তারা কিন্তু সম্পত্তির ভাগ পেতেন না। এটি কিন্তু আমাদের যে কাস্টমারি ল বা ধর্মীয় আইন, মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী বিচার বিশ্লেষণ করে দেখা যেত। যদি ওই হিন্দু আইনের ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন, কন্যারা সম্পত্তির ভাগ পেতেন না কিংবা দেয়ার কোনো বিধান ছিল না, কিন্তু পরবর্তীতে এই নিয়মটির ক্ষেত্রে রাষ্ট্র একটি নিয়ম করে দিয়েছে এবং সেই নিয়মটি আমরা পরবর্তীতে আলোচনা করব। কিন্তু এই যে বিধিনিষেধ, যে কন্যা সন্তান আছে কিন্তু পরিবারে পুত্র সন্তান নেই, এক্ষেত্রে কন্যারা যে সম্পত্তির অর্ধেক কিংবা ২/৩ পাচ্ছেন, এই বিষয়টি নিয়ে বর্তমান সরকার একটি কাজ করার উদ্যোগ গ্রহণ করেছেন এবং এই সরকারের যে আইন ও বিচার বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান সাহেব, তিনি একটি প্রোগ্রামে গিয়ে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলছেন যে আমরা সঠিক অধিকার, সম অধিকার এবং সুবিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছি। এক্ষেত্রে কন্যা সন্তানদের যে সম্পত্তির অধিকার, সে অধিকার তাদেরকে সুস্পষ্টভাবে রাষ্ট্রীয়ভাবে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। দেখা যেত যে এই যে কন্যা সন্তান ১/৩ বা ২/৩ এবং অর্ধেক পাচ্ছেন এবং বাকি যে সম্পত্তি থাকছে, অর্থাৎ অর্ধেকের অর্ধেক বা ৩ ভাগের ১ ভাগ, এটি দূরের আত্মীয় স্বজন পাচ্ছে। দেখা গেল বাস্তবিক জীবনে এই আত্মীয় স্বজনের কোনো ভূমিকাই নেই তাদের জীবনে বা তাদের কোনো কাজেই লাগছে না। এক্ষেত্রে তারা শুধু ফাও সম্পত্তি পাচ্ছেন এবং অনেক সময় দেখা যেত যে কন্যা সন্তানদের সঙ্গে তাদের এমন সম্পর্ক বা এই পরিবারের সঙ্গে যারা সম্পত্তি পাচ্ছেন তাদের এমন সম্পর্ক যে তাদের মুখ দেখা বন্ধ। জেল হাজত পর্যন্ত হয়ে যাচ্ছে। কিন্তু তারা সম্পত্তি ভাগ পাচ্ছেন এবং সম্পত্তি নেয়ার জন্য তারা এমন কোনো অনীহা কাজ নেই যেটি করছেন না। এর কারণেই রাষ্ট্র বলছে যে একজন পুত্র থাকলে, অর্থাৎ যখন একটি পরিবারে একটি পুত্র সন্তান থাকে এবং অন্য কোনো সন্তান না থাকে, সেক্ষেত্রে পরিবারের মোট সম্পত্তি কিন্তু আসাবা হিসেবে তেনারা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এই পুত্র সন্তান পেয়ে যাচ্ছেন। অন্য কোনো ব্যক্তির সেই সকল সম্পত্তি পাওয়ার অধিকার থাকছে না। ঠিক সেম ওয়েতে কন্যা সন্তানেরা যদি ওই পরিবারের অন্য কোনো সন্তান না থাকে বা ছেলে সন্তান না থাকে, আসাবা না থাকে, সেক্ষেত্রে এই আসাবা হিসেবে কন্যা সন্তানদের সকল সম্পত্তি পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করা হবে এবং এজন্য আইন সংস্কার করার উদ্যোগ গ্রহণ করা হবে। এতে করে কন্যা সন্তানেরা এই যে পরিবারের মোট সম্পত্তি, এটির যে অংশ নির্দিষ্ট করে পাওয়ার কথা, এটি আর কোনোভাবে ওই ভাবে হবে না। অর্থাৎ এই যে ১ ভাগ কিংবা এই যে ৩ ভাগের যে ১ ভাগ, এই সম্পত্তিগুলো অন্য কেউ পাবে না। এক্ষেত্রে আসাবা হচ্ছে অবশিষ্ট ভোগী এবং এই আসাবার আনার কারণ হচ্ছে, ধরুন পুত্র সন্তানের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে তিনি সম্পত্তি পাচ্ছেন অর্ধেক এবং বাকি যে সম্পত্তি যদি পুত্র সন্তানের সঙ্গে কোনো কারণে স্ত্রী বা মহিলার সম্পত্তি হয়, তাহলে স্বামী জীবিত থাকলে স্বামীও কিন্তু 1/6 পায়। যদি
ছেলে সন্তান বা কোনো সন্তান থাকে, অর্থাৎ ১ ভাগের ৬ ভাগের ১ ভাগ পাচ্ছে এবং বাকি সম্পত্তি অর্ধেক ছেলে পাচ্ছে এবং বাকি অন্য কোনো ওয়ারিশ না থাকলে বাকি যে সম্পত্তিগুলো আছে তারাও কিন্তু আসাবা বা অবশিষ্টভোগী হিসেবে এই পুত্র সন্তান পাচ্ছে। সেক্ষেত্রে এই কন্যা সন্তানদের ক্ষেত্রেও সেম হবে। যদি স্বামী থাকে বা স্ত্রী থাকে তাহলে ওই স্ত্রীর সম্পত্তির ভাগ কিন্তু আগে। যদি সন্তান না থাকে তাহলে এই স্বামী-স্ত্রী কিন্তু ৪ ভাগের ১ ভাগ পাচ্ছে। অর্থাৎ যদি পুত্র সন্তান বা কন্যা সন্তান থাকে বা সন্তান থাকলেই হবে তাহলে কিন্তু ৬ ভাগের ১ ভাগ পাচ্ছে। এই যে বাকি অংশটুকু এগুলো কিন্তু পরবর্তীতে পুত্র বা কন্যাদের মাঝে বিভক্ত করে দেওয়া হয়। কন্যা সন্তান থাকলে এই বাকি অংশটুকু অর্থাৎ এই যে বাকি ৫ ভাগ থাকলো তার অর্ধেক পাচ্ছে কন্যা এবং বাকি ২.৫ ভাগ যেটি থাকে সেটি কিন্তু দূরের আত্মীয়রা পাচ্ছে। এক্ষেত্রে এই বিষয়টিকে রোধ করে কন্যা সন্তানের সাথে পুত্র সন্তান যেরকম আসাবা হিসেবে বাকি ২.৫ ভাগটি পাচ্ছে ঠিক সেম ওয়েতে কন্যা সন্তানেরাও পাবে। এই ধরনের একটি ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে নির্দেশনা বা একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এখন আসুন এই নিয়মটি বাস্তবায়ন করা সম্ভব কিনা? হ্যাঁ, এই নিয়মটি বাস্তবায়ন করা সম্ভব যদি রাষ্ট্র এই নিয়মটি করে দেয় এবং এক্ষেত্রে রাষ্ট্রীয় আইন আমাদের কাস্টমারি ল কিন্তু ফলো করবে না, এটির সঙ্গে একটি সাংঘর্ষিকতা থাকবে। কেননা আমাদের ধর্মীয় আইন অর্থাৎ মুসলিম উত্তরাধিকারের আইনে কিন্তু স্পেসিফিক ভাবে এই বিষয়টিকে নির্দেশিত করা রয়েছে যে কে কতটুকু সম্পত্তি পাবে। এতক্ষণ ধরে যে আলোচনা করলাম কে কতটা ভাগ পাচ্ছে এটি কিন্তু কাস্টমারি ল অর্থাৎ ধর্মীয় আইন দ্বারা ভাগ করে রাখা। এখন এক্ষেত্রে যদি রাষ্ট্র আলাদা করে নিয়ম করে সেক্ষেত্রে কিন্তু সেটি এই কাস্টমারি লর পরিপন্থী হচ্ছে। কিন্তু রাষ্ট্র যদি নিয়ম করে সেক্ষেত্রে হয়তো আমাদের আলেম সমাজ রয়েছে তারা এই যে ইজমা কিয়াসের ব্যাপারটি থাকে অর্থাৎ কোরআন হাদিসে যে বিষয়টি নেই সেই বিষয়টিকে সমাধান দেওয়ার জন্য ইজমা কিয়াসের ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা কতটুকু নির্ভর করবে এবং তারা কি মতামত দেয় তার উপরও কিন্তু অনেকটা নির্ভর করবে। যদিও বা একটি আইন তৈরি করার পরে সেটি সোশ্যাল ডিমান্ড বা সামাজিক প্রেক্ষাপট কিভাবে নিচ্ছে সেটি বিবেচনা করা হয় সেজন্য এই আইন মন্ত্রীর এই ঘোষণা একটি ব্যাপকভাবে সাড়া দিবে। এই যে আমাদের ভিডিওগুলো দেখছেন এতেও কিন্তু বিষয়গুলো নিয়ে জনমত তৈরি হবে এবং এক্ষেত্রে কন্যা সন্তানেরা কিন্তু একটি সুবিধা ভোগ করতে পারবে অর্থাৎ সম্পূর্ণ সম্পত্তি তারা কিন্তু পেয়ে যাবে। দূরের আত্মীয়-স্বজনের পাওয়ার কোনো সুযোগ এক্ষেত্রে কিন্তু থাকবে না এবং এক্ষেত্রে আমি ১ম এ একটি কথা বলেছিলাম যে মূল মালিক জীবিত থাকা অবস্থায় যদি কন্যা সন্তান মৃত্যুবরণ করে তার সন্তান যদি থাকে অর্থাৎ নাতি-পুতি যদি থাকে তারা সম্পত্তির ভাগ পেতেন না। এক্ষেত্রে কিন্তু রাষ্ট্র পরবর্তীতে বলে দিয়েছে যে যেহেতু এই সকল সম্পত্তি নিজের নাতি-পুতিরা পাচ্ছে না, অনাহারে অনাচারে জীবনযাপন করতেছে, সেক্ষেত্রে এই কন্যা সন্তান জীবিত থাকলে যে সকল সম্পত্তির ভাগ পেতেন বা যতটুকু পেতেন, এক্ষেত্রে এই কন্যা সন্তানের যে সম্পত্তি, সেই সম্পত্তির অংশটুকু তার নাতি-পুতিরা পাবে। এক্ষেত্রে এই যে আমাদের কাস্টমারি ল, সেই কাস্টমারি ল অর্থাৎ ধর্মীয় আইন কিন্তু এক্ষেত্রে এখানে প্রযোজ্য হচ্ছে না। এক্ষেত্রেও যদি এই নিয়মটি বাস্তবায়ন হয় অর্থাৎ অবশিষ্ট সকল সম্পত্তি কন্যা সন্তানেরা পাবে বা পুত্র সন্তানের মতো সকল সম্পত্তি কন্যারা পাবে, সেক্ষেত্রে কিন্তু নাতি-পুতিরাও পাওয়ার সুযোগ রয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, ১ম থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন একটু হলেও বুঝতে পেরেছেন যে আসল ঘটনাটা কি, কিভাবে কোন পদ্ধতিতে সম্পত্তিগুলো ভাগ বন্টন কিংবা কন্যা সন্তানেরা পেতে যাচ্ছে। এই আইনটি বাস্তবায়ন হলে আশা করি কন্যা সন্তানেরা সুফল পাবেন এবং সম্পত্তিগুলো সুষম বা সুষ্ঠু বন্টন হবে। এই সংক্রান্ত বিষয় নিয়ে কিংবা আরো কোনো বিষয় নিয়ে যদি জানার আগ্রহ থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।